হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। শুরু করছি ক্লাস 12-এর থার্ড চ্যাপ্টার তড়িৎ বিভব। তো প্রথমে আমরা দেখব তড়িৎ বিভব জিনিসটা কি। ধরো দুটো আহিত বস্তু আছে, ঠিক আছে? এখানে একটা আহিত বস্তু আছে আর এখানে একটা আহিত বস্তু আছে। তাহলে এই দুটো আহিত বস্তুকে যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেই তাহলে আধান প্রবাহ হবে, তাই তো? দুটোই আহিত বস্তু, সেই জন্য এদের মাঝখানে যদি একটা আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেই তাহলে আধানের প্রবাহ হবে। এবার আধানটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হবে? আধানটা সেদিক থেকেই প্রবাহিত হবে যেদিকের বিভবটা বেশি। অর্থাৎ ধরো এই বস্তুটার বিভবটা বেশি আর এই বস্তুটার বিভব কম। অর্থাৎ বিভব হলো কোনো একটা আহিত বস্তুর এমন একটি অবস্থা যেই অবস্থা থেকে বোঝা যাবে সেই বস্তুটার সংস্পর্শে যদি অন্য আরও একটা বস্তু নিয়ে আসি তাহলে সেই বস্তুটা থেকে আধান অন্য বস্তুতে যাবে নাকি অন্য বস্তু থেকে আধানটা গ্রহণ করবে, এটাই হলো বিভব। এটাকে একটা সহজ উদাহরণের সাহায্যে ভাবতে পারো। ধরো একটা পাইপ আছে, এই পাইপটা জলে ভর্তি, ঠিক আছে? ঠিক এর পাশে ধরো আরও একটা বড় কন্টেইনার আছে, সেটাও জল দিয়ে ভর্তি। স্বাভাবিক বোঝা যাচ্ছে যে এই নলটার থেকে এর মধ্যে অনেকটা বেশি পরিমাণে জল আছে। তবুও যদি আমরা এটাকে একটা সরু নলের মাধ্যমে যুক্ত করে দেই তাহলে জলটা এই বস্তুটা থেকে এই নলটা দিয়ে পাইপের মাধ্যমে এই বস্তুটাতেই আসবে। কেন? কারণ এইখানে জলের উচ্চতাটা বেশি। এখানে জল যেমন মোট জলের পরিমাণ, এখানে জলের প্রবাহটা যেমন কোনটাতে বেশি জল আছে তার উপর নির্ভর করছে না। দেখো এটা তো অনেক বেশি জল আছে, তাহলে তো এদিক থেকে এদিকে যাওয়া উচিত যদি বেশি উপরে নির্ভর করতো, তাই না? বেশি জল যেখানে থাকে সেখান থেকে যদি প্রবাহিত হতো তাহলে এদিক থেকে এদিকে আসার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটবে, এখান থেকে এই দিকে জলের প্রবাহটা হবে। কারণ জলের প্রবাহটা জলের মোট পরিমাণের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? জলের উচ্চতার উপর, তাই না? তো জলের উচ্চতার উপর নির্ভর করে। যেহেতু এই পাইপের জলের উচ্চতাটা এর তুলনায় বেশি, সেজন্য জলের পরিবহনটা এদিক থেকে এদিকে হবে। বোঝা গেল? ঠিক বিভব আধানের প্রবাহটাও ঠিক তেমনই। আধানের প্রবাহটা দুটো বস্তুর মোট আধানের উপর নির্ভর করে না, অর্থাৎ কোন বস্তুতে আধান বেশি আছে কোন বস্তুতে আধান কম আছে এর উপর নির্ভর করে না, নির্ভর করে কার উপর? বস্তু দুটির বিভবের উপর, ঠিক আছে? এবার বিভব আবার দুই রকম হতে পারে, ধনাত্মক বিভব হতে পারে, ঋণাত্মক বিভব হতে পারে, ঠিক আছে? এবার ধনাত্মক এবং ঋণাত্মক কাকে বলবো? এই ধনাত্মক এবং ঋণাত্মকটাকে আমরা বলবো পৃথিবীর বিভবের সাপেক্ষে। দেখো আমরা পৃথিবীর বিভবকে জিরো ধরে নিয়ে আমরা ধনাত্মক বা ঋণাত্মক বিভবটাকে ডিফাইন করব, ঠিক আছে? পৃথিবীর বিভবকে মনে রাখবে, পৃথিবীর বিভবকে সবসময় জিরো ধরা হয়, অর্থাৎ পৃথিবীতে যতই আধান দাও পৃথিবীর বিভব চেঞ্জ হয় না, ঠিক আছে? বা পৃথিবী থেকে যত খুশি আধান নিয়ে নাও পৃথিবীর বিভব চেঞ্জ হবে না, পৃথিবীর বিভব অলওয়েজ জিরো। তাহলে ধরো একটা পরিবাহী আছে, তাকে যদি পৃথিবীর সঙ্গে আমরা যুক্ত করে দেই, ধরো এটা পৃথিবীর সঙ্গে ধরো যুক্ত করে দিলাম, গ্রাউন্ড করে দিলাম, তাহলে এই পৃথিবী থেকে যদি ইলেকট্রন এই বস্তুটাতে যায়, পৃথিবী থেকে যদি ইলেকট্রন এই বস্তুটাতে যায় তাহলে এই বস্তুটাতে ইলেকট্রন যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কেউ একজন আছে যাকে ইলেকট্রন আকর্ষণ করছে। অর্থাৎ এই ইলেকট্রনকে কে আকর্ষণ করবে? একমাত্র পজিটিভ আধান। তার মানে এই যদি পজিটিভ হয় তার মানে এর আধানটা পজিটিভ হলেই একমাত্র ইলেকট্রনকে আকর্ষণ করবে। অর্থাৎ যদি এর আধান এই বস্তুটা এমন হয় যে পৃথিবী থেকে ইলেকট্রন গ্রহণ করছে তবে এর বিভবকে আমরা বলবো ধনাত্মক বিভব, ঠিক আছে? তার বিভবকে আমরা কি বলবো? ধনাত্মক বিভব। যদি উল্টো ঘটনা ঘটে, ধরো একটা পরিবাহী আছে, একে পৃথিবীর সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গে ইলেকট্রনটাই পরিবাহী থেকে পৃথিবীতে যাচ্ছে, তাহলে এখান থেকে পৃথিবীতে যাচ্ছে ইলেকট্রনটা, তার মানে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, নেগেটিভই থাকতে হবে যে ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে। তাহলে কোনো একটা বস্তু থেকে যদি ইলেকট্রন পৃথিবীতে যায় যদি আমরা ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলবো আমরা ঋণাত্মক বিভব।
তার মানে এর বিভবটাকে আমরা বলবো পজিটিভ, এর বিভবটাকে আমরা বলবো নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এবার আমরা বিভবের সংজ্ঞাটা কি করে দিব। দেখো বিভবের সংজ্ঞাটা হলো, ধরো কোথাও কি প্লাস কিউ পরিমাণ একটা চার্জ রেখেছো, ঠিক আছে, প্লাস কিউ পরিমাণ একটা চার্জ রেখেছো, তাহলে এই চার্জটা কি করবে, এর আশেপাশে যদি আমরা পজিটিভ চার্জ রাখি তাহলে সেই পজিটিভ চার্জকে এই চার্জটা বিকর্ষণ করবে, এবং যদি নেগেটিভ রাখি তাহলে এই চার্জটা সেই নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে, তাই তো। তাহলে দেখো যদি আমরা কিছুটা দূরত্ব থেকে ধরো একটা পজিটিভ চার্জকে এর জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাই, দেখো একটা চার্জ আছে তাহলে এর আশেপাশে তো একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তাই তো। তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য সৃষ্টি তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা প্লাস পজিটিভ কোনো চার্জকে যদি এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা এই চার্জকে কি করবে, বিকর্ষণ করবে, তাই তো। কারণ আমরা জানি পজিটিভকে বিকর্ষণ করে। তাহলে এই চার্জকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে চাই তাহলে তো এমনি এমনি আসবে না, তাহলে এর উপর একটা কার্য করতে হবে, কারণ সবসময় একটা বাধা বল উল্টো দিকে কাজ করছে, তাহলে একটা কার্য করতে হবে। এই যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হলো বিভব, ঠিক আছে। যদি আমরা এই চার্জটা একক চার্জ হয়ে যায়, অর্থাৎ +1 চার্জ হয়ে যায়, একক ধনাত্মক আধান হয়ে যায়, তাহলে এই একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা বলি বিভব। অর্থাৎ একক ধনাত্মক আধানকে ধরো এটা অসীমে উপস্থিত, অসীমে, এবার দেখো অসীমের বিভব আমরা সবসময় 0 ধরি, ঠিক আছে, অসীমের ক্ষেত্রে বিভবকে 0 ধরা হয়। তাহলে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে কোনো বহিস্থ এজেন্টকে নিশ্চয়ই কাজ করতে হবে, তাহলে যতটা কাজ করতে হবে অর্থাৎ যতটা কার্য করতে হবে সেটাই হলো যে বিন্দুতে নিয়ে আসবো সেই বিন্দুর বিভব। ধরো আমরা এখান থেকে এই বিন্দুতেই এ বিন্দুতে নিয়ে আসলাম এই একক পজিটিভ আধানকে, তাহলে এই একক পজিটিভ আধানকে নিয়ে আসতে ধরো ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হলো। যদি একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয় তাহলে এই কৃতকার্যটাকেই আমরা বলবো বিভব। এবার দেখো যদি একটা আধানের জন্য ভি পরিমাণ কার্য করতে হয়, তাহলে যদি আমরা দুটো আধান নিয়ে আসি তাহলে কতটা কার্য করতে হবে, 2v পরিমাণ কৃতকার্য করতে হবে। যদি আমরা তিনটা আধান নিয়ে আসি তাহলে 3v পরিমাণ কৃতকার্য করতে হবে। একইভাবে যদি আমরা প্লাস কিউ পরিমাণ আধান নিয়ে আসি, অসীম থেকে প্লাস কিউ পরিমাণ আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি তাহলে যতটা কার্য করতে হবে সেটা হবে প্লাস কিউ আধানের জন্য বিভব, অর্থাৎ সেই ক্ষেত্রে ডাব্লু সমান কি হবে, কিউ ইন্টু ভি। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ভি বের করি অর্থাৎ ভি সমান কত হবে, ডাব্লু বাই কিউ, অর্থাৎ বিভব সমান কি হবে, কৃতকার্য বাই আধান। এইবার দেখো একটা জিনিস, যদি আমরা এ বিন্দুতে নিয়ে আসি একটা চার্জকে তাহলে যে পরিমাণ কার্য করতে হয়, নিশ্চয়ই যদি আমরা বি বিন্দুতে নিয়ে আসি কার্যটা কি সেম হবে? নিশ্চয়ই না, কারণ এই অসীম থেকে ধরো এ বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাকে বলা হবে এই পয়েন্টের বিভব। এবার অসীম থেকে বি পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হবে বি পয়েন্টের বিভব। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এ পয়েন্টে নিয়ে আসতে যে কার্য করতে হবে তার থেকে বেশি কার্য করতে হবে বি পয়েন্টে নিয়ে আসতে, কারণ বি পয়েন্টের সরণটা বেশি হবে, অসীম থেকে সরণটা বেশি হবে। তাহলে এ পয়েন্টের বিভবকে আমরা বলবো ভি এ, যদি ভি এ হয় এ পয়েন্টের বিভব, আর বি পয়েন্টের বিভব যদি ভি বি হয়, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত? এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য হবে ভিবি মাইনাস ভি। বোঝা গেল? তাহলে বিভবের পার্থক্য কি হবে, তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কোনো একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি নিয়ে আসি তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটাই হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, বিভবের একক, তাহলে বিভব ভি সমান আমরা কি পেলাম, ডাব্লু বাই কিউ, অর্থাৎ
কৃতকার্য বাই আধান। অর্থাৎ একক যদি বের করি আমাদের কি কৃতকার্যের একক বাই আধানের একক। এবার কৃতকার্যের একক কি জুল, আধানের একক কি আধানের একক কুলম। তাহলে জুল পার কুলম এটাকে বলা হয় ভোল্ট। ঠিক আছে, জুল পার কুলমকে বলা হয় কি ভোল্ট। তাহলে বিভবের একক কি হলো অ্যাকচুয়ালি ভোল্ট, ভোল্টকে ভি দিয়ে লেখা হয়। এবার যদি আমরা মাত্রা বের করি, বিভবের মাত্রা কি, বিভবের মাত্রা, তাহলে ভি সমান কার্যের মাত্রা হবে, কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। যেহেতু বিভব সমান সমান কি কার্য বাই আধান, তাহলে কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। এবার কার্যের মাত্রা কি, কার্য সমান সমান আমরা জানি বল ইনটু সরণ। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটে মাত্রাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। ভাই আধানের মাত্রা কি, একবারেই মানটা বসাই আধান। তাহলে বলের মাত্রা কি হয়, বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2। সরণের মাত্রা কি হয়, সরণের মাত্রা হয় এল, আধানের মাত্রা হয় আই ইন্টু টি। কেন আধানের মাত্রা আই ইন্টু টি, আমরা জানি আধান আই সমান সমান কিউ বাই কারেন্ট আই সমান সমান কিউ বাই টি, অর্থাৎ কিউ সমান সমান আই টি। প্রবাহ মাত্রা কারেন্টের মাত্রা আই হয়, সময় টি এর মাত্রা কি হয় ক্যাপিটাল টি। তাহলে আধান সমান সমান আই টি। তাহলে এম এল এর করলে কত হবে এল টু, টিটা উপরে তুলে দিলে কত টি টু দি পাওয়ার -3, আইটাকে উপরে তুলে দিলে কি হবে আই টু দি পাওয়ার -1। তাহলে এটাই হয়ে গেল বিভবের মাত্রা। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু আছে এ এবং বি। ধরো এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি। তাহলে এ বিন্দু থেকে তুমি বি পয়েন্ট যদি আমরা বি বিন্দুতে নিয়ে যাই, ধরো একটা বহিস্থ এজেন্টকে ডাব্লু পরিমাণ কার্য করতে হলো, W1 পরিমাণ। তাহলে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা যে কোনো উপায়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে ধরো এই যে কোনো উপায়ে নিয়ে যেতে পারি, তাহলে আবার ধরো কৃতকার্য করতে হলো W1। ঠিক আছে, এবার নেক্সট কি করবে, সেই সংস্থাটা নেক্সট ধরো এই আধানটাকে বি বিন্দু থেকে এই পথে এ বিন্দুতে নিয়ে আসলো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ধরো সংস্থাটা কার্য করলো কত W2। আচ্ছা, এই ক্ষেত্রে বললাম বহিস্থ এজেন্ট কৃতকার্য করলো, এই ক্ষেত্রে বললাম সংস্থা। কেন, দেখো স্বাভাবিক একটা পজিটিভ আধানের পাশে যদি অন্য আর একটা পজিটিভ আধান নিয়ে আসি, তাহলে আমাদেরকে বাইরে থেকে কৃতকার্য করতে হবে, কারণ অটোমেটিক নিজে নিজে আসবে না। তাহলে এটাকে করা হবে কি বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য। এবার দেখো যদি আমরা চার্জটাকে এখানে নিচে ছেড়ে দিই, তাহলে পজিটিভকে কি করবে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণের জন্য চার্জটা অটোমেটিক নিজে থেকেই চলে যাবে। তাহলে এটা বলবে এই সংস্থাটা দ্বারা কৃতকার্য, অর্থাৎ এই সিস্টেমটা নিজেই কাজ করছে। তাহলে ধরো আমরা এ থেকে বি পর্যন্ত নিয়ে যেতে কোনো বহিস্থ এজেন্ট W1 কার্য করলো, একইভাবে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে ধরো সংস্থাটাই W2 কৃতকার্য করলো। এবার দেখো এই দুটো কৃতকার্য যদি আলাদা আলাদা হয়, তাহলে আমরা একটা লব্ধি কার্য পাবো। সেই লব্ধি কার্যটা কত হবে, ধরো W2টা বেশি। ঠিক আছে, ধরো W2টা বেশি। ঠিক আছে, তাহলে লব্ধি কৃতকার্যটা কি হবে, লব্ধি কৃতকার্যটা হবে W2 - W1, অর্থাৎ এর কিছু একটা মান থাকবে, তাই না, মান থাকবে। তাহলে যদি আমরা একটা পয়েন্টকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাই, তাহলে একটা চার্জকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাই, তাহলে বি আধানটা বা চার্জটা অটোমেটিক এ বিন্দুতে চলে আসবে এবং একটা এক্সট্রা কার্য পাবো। এটা কি সম্ভব, এটা তো শক্তি সংরক্ষণ নীতিকে লঙ্ঘন করছে। সেই জন্য কি হবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে, বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে ঠিক সেম কার্য করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে W2 - W1 সমান কত হবে 0, অর্থাৎ সেক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতিটা লঙ্ঘিত হলো না। অর্থাৎ আমরা এই ব্যাপারটা থেকে কি বুঝতে পারলাম, যে কৃতকার্য বা বিভব শুধুমাত্র দুটি পয়েন্টের মাঝের দূরত্বের উপর নির্ভর করে, শুধুমাত্র দুটি পয়েন্টের যে পয়েন্টের উপর নির্ভর করে কোন পথে তুমি আধানটাকে এ বিন্দু থেকে বি পয়েন্টে নিয়ে গেলে সেটার উপরে কৃতকার্য নির্ভর করবে না। অর্থাৎ যে পথে খুশি এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে নিয়ে যাও, যেভাবেই নিয়ে যাও, প্রত্যেক ক্ষেত্রে কৃতকার্যের মানটা সেম পাবে। ঠিক আছে, এবার আমরা দেখব তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের রাশিমালাটা কি হয়। ঠিক আছে,
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব। আচ্ছা, ধরো একটা প্লাস কিউ আধান আছে, ঠিক আছে। বিভবের সংজ্ঞাতে আমরা কি বলেছিলাম? অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে কোনো বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই হলো তার বিভব। আচ্ছা, ধরো আমরা একটা আধানকে অসীম থেকে এই পি বিন্দুতে নিয়ে আসব, ঠিক আছে, তাহলেই সেটা হবে পি বিন্দুর বিভব। কিউ তড়িৎ ক্ষেত্রের মধ্যে পি বিন্দুর বিভব। ধরছি প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব আর, ঠিক আছে। তাহলে ধরো এখানে আমরা একটা +1 আধান নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এখানে আধানটা যেটা আছে সেটার মান কত? একক, অর্থাৎ +1। সরি, এখানে আধানটা নেই, আমরা অসীম থেকে এই বিন্দুতে নিয়ে আসবো। তাহলে আধানটা যখন এই বিন্দুতে আসবে তখন এই আধানটার উপর কতটা বল প্রয়োগ করবে এই তড়িৎ ক্ষেত্রটা? আমরা কি জানি তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কি হয়? অর্থাৎ দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কি হয় কুলম্বের সূত্র থেকে? F সমান কি হয়? 1/4πε0 Q1 Q2 R²। তো এই ক্ষেত্রে দেখো Q1, এটাকে যদি আমরা Q1 বলি, আর এখানে যে আধানটাকে নিয়ে আসবো +1 সেটাকে যদি আমরা Q2 বলি, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে? 1/4πε0 Q1টা হয়ে যাবে Q, আর প্লাস Q2টা হয়ে যাবে 1। তাহলে 1টা লিখছি না, R²। আচ্ছা, যখনই দুটো আধানের মধ্যে একটা আধান 1 হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে কি বললি? প্রাবল্য, তাই না? এই পয়েন্টের প্রাবল্য বলবো। যদি চার্জটা প্লাস, যদি কোনো একটা কিউ আধানের জায়গায় এটা জাস্ট একটা একক আধান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই বলটাকেই নতুন নাম দিই কি বলি? প্রাবল্য। এই প্রাবল্যটাও বল, এফটাও বল। দুটোর মধ্যে পার্থক্য কি? এটা যে কোনো আধানের উপর ক্রিয়াশীল বল, আর এটা হচ্ছে একক আধানের উপর ক্রিয়াশীল বল। তাহলে এটা হলো প্রাবল্য, অর্থাৎ এই পয়েন্টে ক্রিয়াশীল বল এই তড়িৎ ক্ষেত্র দ্বারা। অতএব দেখো, এইবার যদি আমরা এই পয়েন্টে কোনো একটা চার্জকে ধরো এই পয়েন্ট থেকে নিয়ে আসলাম, পি ড্যাশ পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসলাম, এই পয়েন্টের দূরত্ব কত? ধরো সিম্পল ক্ষুদ্র একটা দূরত্ব ধরলাম আমরা dr। তাহলে এই পি ড্যাশ বিন্দু থেকে যদি আমরা এই পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, তাহলে কতটা কৃতকার্য করতে হবে? এবার কৃতকার্য সমান আমরা কি জানি? কৃতকার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ, তাই তো? তাহলে একটা একক ধনাত্মক আধান থেকে পি ড্যাশ বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসতে কতটা কৃতকার্য করতে হবে? তাহলে এই পয়েন্টে বল কত? বল হলো এটা, সরণ কত হচ্ছে? dr। আচ্ছা, এবার দেখো এই বলটা কোন দিকে? প্রাবল্য তো একটা ভেক্টর রাশি, তাহলে এই বলটা কোন দিকে কাজ করবে? এই বিন্দুতে, যেহেতু একটা ধনাত্মক আধান, তাহলে বলটা এই বিন্দুতে এই দিকে কাজ করবে, তাই না? বাইরের দিকে কাজ করবে। আর আমরা আধানটাকে নিয়ে আসছি কোন দিক থেকে কোন দিকে? পি ড্যাশ থেকে পি বিন্দুতে, অর্থাৎ বল যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে। তাহলে বল ইন্টু সরণ, বলটাকে নিয়ে সরণ কত হলো? dr। আচ্ছা, এবার দেখো এই ইন্টু মানে এটা কিন্তু ক্রস প্রোডাক্ট না, হ্যাঁ, ক্রস না, অ্যাকচুয়ালি সরণে কি হয়? ডট হয়। তার আমরা যদি এমনি গুণ আকারে লিখি, এমনি গুণ আকারে লিখতে পারি। যদি ভেক্টর দিয়ে করতে চাই তাহলে ই ডট dr। এইবার দেখো ই এইদিকে, dr এইদিকে, তাহলে এই দুজনের মাঝখানে কোণ কত? একটা এইদিকে একটা এইদিকে, এইদিকে ই আর এইদিকে dr, দুটোর দিক আলাদা, তাহলে এদের মাঝখানের কোণ কত হবে? 180 ডিগ্রি। তাহলে যদি আমরা ডট প্রোডাক্টটা ভেঙে দেই তাহলে কত আসবে? ই dr cos 180 ডিগ্রি, তাই না? cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান -1, অর্থাৎ মাইনাস ই dr। এবার ই এর মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে কি পাবো? -1/4πε0 Q/r² dr। তাহলে দেখো এই ক্ষুদ্র দূরত্ব নিয়ে আসতে এতটা কৃতকার্য করতে হলো, তাই না? তাহলে এই কৃতকার্যকে আমরা লিখি dw। তাহলে এই আধানটাকে যদি আমরা পি বিন্দু থেকে না নিয়ে এসে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতাম এই পি বিন্দুতে, অর্থাৎ এই পি ড্যাশ বিন্দু থেকে না নিয়ে এসে আমরা যদি অসীম থেকে নিয়ে আসতাম, তাহলে কতটা কৃতকার্য করতে হতো? আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? ইন্টিগ্রেশন কেমন করে করব?
ধরো অসীম থেকে পি বিন্দুতে নিয়ে আসতে গেলে তাহলে মোট কৃতকার্য কত হবে, মোট কৃতকার্যটাকে ডাব্লু লিখলাম। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে, ইন্টিগ্রেশন কোথার থেকে নিয়ে আসবো, অসীম থেকে। অসীম থেকে কোন বিন্দুতে, এখান থেকে দূরত্বটা কত হলো আর, তাহলে অসীম থেকে যদি আমরা আর দূরত্ব নিয়ে আসি তাহলে কতটা কৃতকার্য করতে হবে, সিম্পল এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এবার দেখো এই মানটা তো ধ্রুবক তাই না, কিউ আধান, এই কিউ আধানটাও তো ধ্রুবক, তাহলে এইগুলো বাইরে চলে আসবে, তাহলে -1/4 এপসিলন 0, আচ্ছা কিউটাও বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর, তাহলে 1/r² dr। তাহলে 1/r² এর ইন্টিগ্রেশন কি হয়, -1/r, দেখো ইন্টিগ্রেশন 1/x² dx যদি হয়, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো -1/x। কি করে পাবো, তোমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো নিশ্চয়ই জানো, আশা করি এটা তোমরা জানো, ইন্টিগ্রেশন করলে চলে আসবে। দেখো কেমন করে করে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x⁻² dx। ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল, দেখো x⁻n dx যদি হয়, ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল x⁻n+1/n+1, ঠিক আছে। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী যদি ভাঙি, এখানে n বলতে কত, -2, তাহলে আমরা পাবো x⁻n+1, তাই না, n বলতে -2 +1 n+1, -2 +1, তাহলে এটাকে করলে কি হবে, x⁻−1 নিচে কত হবে, -1, তাহলে এটা আসবে কত, তাহলে এখান থেকে আসবে -1/x, এক্সটাকে জাস্ট নিচে নামিয়ে দিলাম, মাইনাসটাকে সামনে রেখে দিলাম, তাহলে -1/x। তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, -1/r পাবো, তাই তো। তাহলে আমি সামনে আবার একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, তাহলে q/4 এপসিলন 0 কি আসবে, 1/r ইনফিনিটি টু r। দেখো অ্যাকচুয়ালি এখান থেকে একটা মাইনাস আসতো, কিন্তু সামনের মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, মাইনাসটাকে বাইরে বের করে প্লাস করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কৃতকার্য। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, ঠিক আছে, এটা হচ্ছে আপার লিমিট, এটা হলো লোয়ার লিমিট। এবার নেক্সট কি করব, q/4 এপসিলন 0, এবার আর এর জায়গায় একবার আর বসাবো 1/r, মাইনাস আর এর জায়গায় একবার ইনফিনিটি বসাবো, তাহলে 1/∞, 1/∞ মানে 0, তাহলে এটা করলে কত আসবে, q/4 এপসিলন 0 সঙ্গে 1/r, ঠিক আছে। তাহলে এটাকেই আমরা বললাম মোট কৃতকার্য, তাই না, অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসতে কতটা কৃতকার্য করতে হলো, ডাব্লিউ, এটার মান কত হলো, q/4 এপসিলন 0 1/r। আচ্ছা তাহলে এই অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হলো সেটাই হলো এই বিন্দুর বিভব, তাহলে আমরা এই কৃতকার্যটাকেই বিভব লিখতে পারি, তাই না। তাহলে যেহেতু কৃতকার্যটাই বিভব, যেহেতু কৃতকার্যটাই কি, কৃতকার্যটাই বিভব, তাহলে আমরা লিখতে পারি W সমান V, অতএব V সমান কত হবে, দেখো W এর মান বের করেছি, এটাকে আমরা এইভাবে লিখি 1/4 এপসিলন 0, কিউটাকে আর এর সঙ্গে লিখি, হ্যাঁ, q/r, বাস। দেখো প্রাবল্যে আমরা কি দেখেছিলাম, সেম রাশিমালা r² থাকে আর বিভবে সেটা কি হলো, r, এটাই হলো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা, ঠিক আছে। এবার দেখো আমরা এটাকে অসীম থেকে নিয়ে এসেছিলাম, তাই তো, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে এসেছিলাম। এবার যদি আমাদের অসীম দূরত্ব না হয়ে যদি বলতো যে r2 দুটোই তড়িৎ ক্ষেত্রের ভিতরের দুটো বিন্দু থেকে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে আসো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ভেতরেই যদি দুটো বিন্দু থাকে তার একটা বিন্দু থেকে যদি অন্য বিন্দুতে নিয়ে আসতে বলে, তাহলে কৃতকার্য কতটা হবে, সেক্ষেত্রে দেখো কৃতকার্য সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আলাদা কিছু হবে না। দেখো আমাদের অ্যাকচুয়ালি কৃতকার্যের রাশিমালাটা কেমন ছিল, কৃতকার্যের রাশিমালা ছিল 1/4 এপসিলন 0 ইন্টিগ্রেশন 1/r² dr, তাই তো। দেখো এখানে আমরা কি ছিলাম, অসীম থেকে আর দূরত্বে নিয়ে এসেছিলাম। এবার যদি দুটো পয়েন্ট এমন হয়, ধরো এই প্লাস কিউ আধানের জন্য, ধরো এই দুটো পয়েন্ট আছে, দুটোই তড়িৎ ক্ষেত্রের ভেতরেরই পয়েন্ট, ঠিক আছে, একটার দূরত্ব কত, এই দূরত্বটা ধরো r2, আর এখান থেকে এই দূরত্বটা ধরো
R1, ঠিক আছে। তাহলে আমরা যদি R2 থেকে R1 এ নিয়ে আসি, সেই ক্ষেত্রে কি আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমরা প্রথমে কি করলাম, অসীম থেকে যদি R বিন্দুতে নিয়ে আসি, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলাম কি, লিমিট ছিল অসীম থেকে আর। আমরা যদি এই R2 থেকে R1 বিন্দুতে নিয়ে আসি, সেক্ষেত্রে শুধুমাত্র লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা হয়ে যাবে কোথা থেকে নিয়ে আসছি আমরা, R2 থেকে কোন বিন্দুতে, R1 এ। তাহলে সেক্ষেত্রে জাস্ট লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ R2 থেকে R1 এ নিয়ে আসলাম। এই ক্ষেত্রে দেখো 1/4πε0, সরি সামনে একটা মাইনাস ছিল, তাহলে এখানে একটা মাইনাস থাকবে। তাহলে 1/r² এর ইন্টিগ্রেশন করলে কি হয়, -1/r ইন্টিগ্রেশন R2 থেকে R1, অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এবার দেখো মাইনাসটা বাইরে চলে আসলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা লিখছি না, তাহলে 1/4πε0। তাহলে এই আর এর জায়গায় যদি আমরা R1 বসিয়ে দিই, তাহলে মাইনাস না, 1/r1 মাইনাস 1/r2। এটাই হলো বিভব, কৃতকার্যটাই যেহেতু বিভব। এটা হলো দুটি বিন্দুর মধ্যে বিভব, যদি বিন্দু দুটোই তড়িৎ ক্ষেত্রের ভেতরের কোনো বিন্দু হয়।